মেঘের চাদরে ঢাকা নীল আকাশ, হঠাৎ এক পশলা বৃষ্টি আর ভ্রমণ পিপাসুদের দৌড়াদৌড়ি। তারপরে আবার নীল আকাশে মেঘের ঝলমলে রোদ, ঠাডাপাড়া রোদ্দুর, ওই ঠাডাপাড়া রোদ্দুরের মধ্যে আছে আর কি। আর ঠিক সেই মুহূর্তেই আমরা ছুটে চলেছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের দিকে, কক্সবাজার। মেরিন ড্রাইভ ধরে জলের গান শুনতে শুনতে কখনো বা প্যারাসাইলিংয়ের আকাশ ছুঁয়ে দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কখনো সমুদ্রের বুকে ওয়াটার বাইকে হাওয়া খাই, ঘোড়া চড়ে বালুর রাজ্যে। আর দূরে জেলেদের ঝাঁকি জালে ধরা পড়া জীবনের গল্প। এ শুধু একটা ট্রিপ না, এ এক অনুভব, জীবনের এক টুকরো রঙিন অ্যাডভেঞ্চার। চলো বন্ধুরা, তো শুরু হোক কক্সবাজার ভ্লগের রোমাঞ্চকর যাত্রা। প্রথমেই গেলাম মালিবাগ সোহাগ বাসের কাউন্টারে। ওখানে গিয়ে টিকিটগুলো একবার চেক করে আমরা রাতের 11টার দিকে গাড়িতে উঠি। আর বলে রাখা ভালো, আমাদের গাড়ি ছিল রাত 11:15 বাজে। এটা কিন্তু আমাদের ফ্যামিলি ট্যুর ছিল, তাই ঢাকা থেকে কক্সবাজার ভাড়া গুনতে হয়েছিল প্রায় 10,000 টাকা। কুমিল্লা পর্যন্ত আমরা খুব ভালোভাবে পৌঁছাই, তখন পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না। কিন্তু তারপর যখন চট্টগ্রাম পার করি, তারপর থেকেই বৃষ্টি শুরু। তো কি আর করার, আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে। যেহেতু আমরা 5 জন মানুষ, তাই 3 বেডের একটি রুম আমাদের দরকার ছিল এবং তার ভাড়া ছিল পার ডে 3700 টাকা। কিন্তু রুমের ব্যালকনি থেকে কলাতলি বিচ একদম দেখা যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে কক্সবাজারের সেই বিখ্যাত ডলফিন মোড়। আর আমাদের ব্যালকনি থেকে কক্সবাজারের সেই ডলফিন মোড় সহ কলাতলি বিচটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি কলাতলির ডলফিন মোড়ে। কিন্তু ডলফিন মোড়ের সবচেয়ে বড় একটা ভুল হলো, এখানে কোনো ডলফিন মাছের চিহ্ন নাই। এখানে সব আছে আপনার হাঙর মাছের মূর্তি আর কি। কলাতলির ডলফিন মোড় থেকে সোজা চলে আসলাম লাবণী বিচ পয়েন্টে। আপনারা চাইলে আগে কলাতলি বিচ পয়েন্টেও প্রথমে ঘুরতে পারেন, তারপর একে একে সুগন্ধা ও লাবণী বিচ পয়েন্টেও যেতে পারেন। কিন্তু যারা নতুন কক্সবাজার আসবেন, তাদেরকে আমি প্রথমে কলাতলি বিচ প্রেফার করব। লাবণী বিচ পয়েন্টে এসেই আপনারা কক্সবাজারের তথ্য ও অভিযোগ কেন্দ্র দেখতে পারবেন। কিন্তু সকালে রোদের ঘনঘটা থাকলেও লাবণী বিচ পয়েন্টে আসতে না আসতেই আস্তে আস্তে মেঘের ঘনত্বটা বাড়তে থাকে। লাবণী বিচ পয়েন্টে এসে আপনারা দেখতে পাবেন এই রকমের লকার। আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এখানে। এছাড়াও নিতে পারেন এটিভি বাইক রাইড। তো লাবণী বিচ পয়েন্টে এসে আমরা যাওয়া শুরু করলাম কলাতলি বিচের দিকে। সো গাইস, তারপর আপনার ওই পাশে লাবণী বিচ থেকে ঘুরে আসলাম। লাবণী বিচে এরকম মানুষ নাই। ওই পাশে সুগন্ধা বিচের অবস্থা দেখুন একবার। সুগন্ধা বিচে মানুষ আর মানুষ, অনেক মানুষ। জানি না কলাতলি বিচে কি অবস্থা হয়। আমার পিছনে মেঘটার অবস্থা দেখতে পাচ্ছেন, কিভাবে মেঘ করছে আকাশে এরকমের। মেঘের পরিমাণ বেড়ে চলেছে ক্রমশ, কিন্তু তাতেও রেহাই নেই উড়োজাহাজের। সে সুন্দর এই মেঘের মধ্যে দিয়ে বয়ে চলেছে তার গন্তব্যে। কক্সবাজারে এরকম মেঘ কখনো দেখছেন কিনা জানি না। অবস্থা দেখেন মেঘের, কি পরিমাণ মেঘ করছে। ওইদিকে মনে হয় সেই জায়গার বৃষ্টি হয়েছে। একটু আগেও অনেক কড়া রোদ ছিল, এখন পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে। আর যতই সময় যাচ্ছে মেঘ তত ধেয়ে আসছে। সো গাইস, কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে কিভাবে কক্সবাজার মেঘ করছে। আর এখন অলরেডি বৃষ্টি শুরু, সবাই দৌড়াদৌড়ি করতেছে। দেখেন আমার গায়ে বৃষ্টি পড়তেছে, আমি টোটাল ভেজে যাচ্ছি। আর এই ছাতাগুলো যে ছাউনিগুলো আছে সব ইয়ে করে ফেলছে। ঠিক আছে, এখন আমিও কিছু করার নাই, আমিও দৌড় দিতেছি ভাই। ঠিক আছে, বৃষ্টিতে ভিজতে পারবো না, কারণ সমুদ্রে ভিজতে হবে। এই বৃষ্টি শরীরের জন্য ভালো হবে না। A few moments later. বৃষ্টি শেষ, এইমাত্র এই রেস্টুরেন্টে বসে আপনার রেস্ট নিলাম।
ঠিক আছে, এখন আপনার সুগন্ধা বিচ পয়েন্টে আছি, বাট মানুষজনের এই সুগন্ধা বিচ পয়েন্টে মানুষজন একটু কম আছে। এই পাশ থেকে এই দিকে মানুষজন একটু কম আছে, কিন্তু আপনার ওই দিকটা দেখুন কি পরিমাণ মানুষ, ওই দিকটা আপনার হিউজ মানুষ। আর আপনার যদি এখান থেকে কলাতলি দেখাই, এখান থেকে কলাতলি দেখাইলেও আপনার মানুষ একটু কম আছে, কিন্তু সুগন্ধা বিচ পয়েন্টের আপনার এই পয়েন্টটায় বা সুগন্ধার লাবণী বিচ পয়েন্টের মাঝখানে আপনার অনেক মানুষ। তারপর উঠলাম ঘোড়ার পিঠে, আর ঘোড়াটাও চলছিল হেলে দুলে। ঘোড়ার পিঠ থেকে নামার পর কথা বললাম ঘোড়সাওয়ারির সাথে, জানতে চাইলাম তার জীবনের গল্প। আমার নাম হুমান। আমাদেরও একটা মানে আমরা ঘুরে আপনার রাইড সিস্টেম, মানে একটা ছোট রাইড আছে, একটা বড় রাইড আছে। আর যারা একটু ভালো বুঝে তারা টাইম সিস্টেম নিয়ে নেয়। টাইম সিস্টেম নিলে ওদের যারা নেয় তাদের ভালো হয়, আর আমাদের একটু ভালো হয়। রাইড সিস্টেম নিলে আমরা আমাদের ভালো হয়, কিন্তু কাস্টমার একটু প্রফিট আর কতদিন যাবত মানুষ আছে? এইখানে 10-12 বছর। 10-12 বছর। আর আপনার এইগুলো কোনো ইয়ে আছে নাকি? আপনারা কি সব একটা রান্না একজনের রান্না না আপনারা আলাদা আলাদা? যার যার মালিকানা আছে। আবার আপনি এটা কিন্তু আমার নিজের, এটা আপনি নিজের করা? মাশাআল্লাহ। আমি নিজে চালাই। আবার কতগুলো মালিক আছে আপনি নিজে নিয়ে চলামেন দিয়ে চালাই। এটা তো আপনি পার্সোনাল নিজের করা? তো মানুষ নিয়ে কেমন লাগে আপনার ভাই? ভালো লাগে। এটা তো আর এখানে কক্সবাজারে এটা তো আপনার বিনোদনের জিনিস। যদি কক্সবাজারে আমরা বিনোদন দিই, মানুষদেরকে বিনোদন দিই। আর এই ঘোড়ার কত বছর ভাই? এটার বয়স আপনার 2.5 বছর। 2.5 বছর? মাশাআল্লাহ। দেখলেনই তো ঘোড়া চললাম, সেই ছোটবেলায় ঘোড়া চড়ছিলাম আর কি, আর এই বয়সে ঘোড়া চললাম আর কি, ভালোই লাগলো আর কি। কিছুক্ষণ আগে আপনার মেঘ বৃষ্টি সরাসরি দেখলেন তো দৌড়াদৌড়ি করছি, এখন আবার রোদ্দুর। মানে এখন কেমন রোদ্দুর, মানে আপনারা যদি বলতে চাই আঞ্চলিক ভাষায় বলে না যে ঠাডাপাড়া রোদ্দুর, ওই ঠাডাপাড়া রোদ্দুরের মধ্যে আছে আর কি। সো গাইজ হাঁটতে হাঁটতে এখন কলাতলি বিচ পয়েন্টে শুরু করলাম। আপনারা যে ছাতাগুলো দেখলেন, এই ছাতা থেকে আপনার এই বিচ পয়েন্ট পর্যন্ত আপনার পুরো টোটালটা আপনার কলাতলি বিচ, ঠিক আছে? তাই আপনার লাবণী বিচ, সুগন্ধ বিচ, তারপর আপনার এখন কলাতলি বিচে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আর একটা বিষয় হচ্ছে আপনার সবাই কক্সবাজার আসলেই সাথে সাথে আপনার এই কলাতলি, লাবণী, সুগন্ধা বিচে আপনার এই জায়গায় এখানে মানে মজা করে। কিন্তু আপনারা যদি এতে যদি ভালো ফিলিং নিতে চান তাহলে আপনি সোনাপাড়া বিচ আছে, ওই পাশে হিমচরি ফোক আছে, ঠিক আছে, বা হিমচরি বিচ আছে, ওদিক যদি যান, বা কাঁকড়া বিচ আছে, ঠিক আছে, বা কাঁকড়া ব্রিজ আছে, তারপর আপনার ইনানি বিচ আছে, তারপর আপনার পাটুয়াটেক বিচ আছে, ঠিক আছে, ইনানি পাটুয়াটেক বিচ আছে। তো ওদিক যদি যান ওদিকে আর বেশি মজা, মেরিন ড্রাইভ দিয়েছেন বেশি আকর্ষণীয়, বেশি এনজয় করতে পারবেন আপনারা। সকালে বৃষ্টি হলো, এখন আবার নীল আকাশে মেঘের ঝলমলে রোদ। নীল আকাশে রোদের তাপ ছিল বিদ্যমান। সমুদ্রের ঢেউগুলো ছিল দেখার মতো, এক একটা ঢেউ ছিল বিশাল আকারের। তাই আমরা আর দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম সমুদ্রের বুকে, দিলাম ওয়াটার বাইক রাইড, চলে গেলাম সমুদ্রের বুকে, চললাম নোনা পানির বুকে। ওয়াটার বাইক রাইড দিতে ভালোই লাগছিল। তারপরে আবার সবাই মিলে খেললাম বালি নিয়ে। এভাবেই পানি বালি নিয়ে খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তা টেরও পেলাম না, কিন্তু সূর্যাস্তটা দেখতে বেশ ছিল। তারপর আবার রাতের আধার আর সি ফুডের ছড়াছড়ি, খেলাম অক্টোপাস, স্কুইড ও সামুদ্রিক কাঁকড়া। এভাবেই কেটে গেল আমাদের প্রথম দিন। The next day. দুঃখজনকভাবে হলো আমাদের কক্সবাজার ট্যুরে দ্বিতীয় দিনই ছিল মেঘ বৃষ্টির আনাগোনা। তারপর আমরা বেরিয়ে পড়ি কক্সবাজারের প্রধান আকর্ষণ মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আপনারা যারা কক্সবাজার মেরিন ড্রাইভ ঘুরতে যাবেন তারা ঠিক একদিন আগে চাঁদের গাড়ি অথবা বাইক ভাড়া নিতে পারেন, যেটা হয় খুবই সহজলভ্য। বাইক ঘন্টা হিসেবে এবং চাঁদের গাড়ি হাফ বেলা এবং ফুল বেলা পর্যন্ত ভাড়া নিতে পারেন, কিন্তু ভাড়া নেওয়ার পূর্বে আপনারা তাদের সাথে দামাদামি করে নেবেন। তো ভাই এমনি হাফ বেলা আছে আর ফুল ডে আছে 3000, 5000। যেটা আপনার ফুল আছে এটা 5000। সকাল 8টার দিকে হয়তো 2টা পর্যন্ত, আর এটা হচ্ছে সকাল 8টার দিকে একবার সানসেট পর্যন্ত সূর্যাস্ত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সংলগ্ন সড়ক কক্সবাজার মেরিন ড্রাইভ। এই 80 কিলোমিটার দীর্ঘ রোডটি কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এক পাশে বিশাল বঙ্গোপসাগর, অন্য পাশে সবুজ পাহাড় ও ঘন বনভূমি, যা পর্যটকদের দেয় অপার নৈসর্গিক সৌন্দর্যের অভিজ্ঞতা।
কক্সবাজার মেরিন ড্রাইভের প্রকল্পের পরিকল্পনা শুরু হয় 1989 সালে আর নির্মাণ কাজ শুরু হয় 1993 সালে। দীর্ঘ সময় বিভিন্ন উন্নয়ন ও বিরতির পর অবশেষে 2017 সালে এর উদ্বোধন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর 16 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই মেগা প্রজেক্টে কাজ করে, যার নির্মাণ ব্যয় ছিল আনুমানিক 450 থেকে 1050 কোটি টাকা। এটা শুধু পর্যটনের জন্যই নয়, সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও একটি কৌশলগত প্রকল্প। কক্সবাজার মেরিন ড্রাইভ পুরো রোড জুড়ে ছড়িয়ে রয়েছে অপার প্রাকৃতিক বৈচিত্র্য, সবুজ বন ও পাহাড় জলপ্রপাতের মিলন মেলা। রুটের আশেপাশে রয়েছে জনপ্রিয় স্থান হিমছড়ি, ইনানি বিচ, পাটুয়া ও আর্তেক বিচ। চাঁদের গাড়ি বা খোলা জিপে ভ্রমণ এই ড্রাইভের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। স্থানীয়ভাবে ব্যবহার হয় সাপান নৌকা, যা আবার সমুদ্রের জীবনধারার সঙ্গেও পরিচিতি করে তোলে। সূর্যাস্তের সময় এখানে প্রকৃতির জন্য এক স্বর্গীয় রূপ ধারণ করে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই মুহূর্ত উপভোগ করতে ভিড় করেন। খোলা চাঁদের গাড়িতে দাঁড়িয়ে পুরো রোড জুড়ে সমুদ্র ও পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে পারেন। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে এই পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা সত্যিই স্মরণীয়। এক চাঁদের গাড়িতে প্রায় পরিবার, বন্ধুবান্ধব সবাই মিলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আর তারপর আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম পাটুয়া টেক বিচে। কি সরকার পাইতেছে টাকাটা? কিভাবে পাইছে? ভাই আমি জানবো না, আমি কিন্তু চাকরি করি এখানে, ওরা সব কিছুই জানে। আপনি চাকরি করেন ঠিকই আছে। যাই হোক বন্ধুরা, এই ধরনের পার্কিংয়ে টাকা দিবেন না, কারণ এইগুলো এই জায়গার স্ক্যাম। তারপর পাটুয়া টেক বিচে পাথরের ফাঁকে অনেকক্ষণ কাঁকড়া ধরার চেষ্টা করলাম এবং দেখলাম একজন জেলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে। কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনেও ছিল মেঘ, বাতাস আর বৃষ্টি। পাটুয়া টেক বিচে এসেও কিছুক্ষণ ঘুরতে না ঘুরতেই মেঘ বৃষ্টির দেখা পেলাম। বৃষ্টিতে আজকে কিছুটা ভিজতেও হয়েছিল। সত্যি কথা বলতে গাইস, এখন পর্যন্ত বৃষ্টির সিজন নাই, কিন্তু এত পরিমাণ বাতাস তা আপনারা ধারণা করতে পারবেন না। আপনাদের যদি ভিডিও দেখাই আর এত পরিমাণ মেঘ বৃষ্টি, মানে মেঘের যে ছায়া, ঘন ছায়া, জাস্ট ক্যামেরাটা ঘুরাই তাহলে আপনারা দেখতে পারবেন। সো গাইস, এখন যে জায়গাটা আছে এই জায়গাটা একটা স্পেশাল, কারণ যদি আমি ঘুরি আপনারা দেখতে পারবেন। তারপর চলে আসলাম পাটুয়া টেক বিচ থেকে বাংলাদেশ নেভি জেটি ব্রিজের সামনে। এই জায়গাটা ভয়ানক সুন্দর, বিশেষ করে এই ব্রিজের জন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। এই জায়গায় এসে দেখলাম একজন জেলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে। কক্সবাজার ইনানি বিচে অবস্থিত নৌবাহিনী জেটি, যা 2020 সালে আন্তর্জাতিক নৌবাহিনী অনুশীলনে নেভাল এক্সারসাইজ অনুকূলে স্থাপন করা হয়। যদিও প্রকল্পটির উদ্দেশ্য ছিল সামরিক ও পর্যটন সুবিধা, তবে পরিবেশবিদরা প্রতিবাদ করেছিল কারণ তা প্রাকৃতিক সৈকতের পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে। এই ভিউটা জোস লাগতেছে গাইস, এই ভিউটা আমি ফার্স্টেই দেখলাম কক্সবাজার এসে। মাস্টার লেজ লড়তেছে, এইটা হচ্ছে আপনার বাতাসের কারণে লড়তেছে। তো যাই হোক, এটা মৃত মাছ আর কি, কোনো ইয়া নাই, কিছু হয় না মাছটা। ওই বাইক দিয়ে জেলে কোন দিকে মাত্র আসছেন? তারপর পাটুয়া টেক ও ইনানি বিচ ঘোরার পর আমরা চলে আসলাম সোনাপাড়া বিচে। সো গাইস, পাটুয়া টেক ইনানি বিচ ঘুরতে ঘুরতে তো আমরা আমাদের চাঁদের গাড়ি নিয়ে চলে আসলাম এখন সোনাপাড়ায়। আর এই সোনাপাড়ার জায়গাটা আপনারা চিনবেন কীভাবে? এই সোনাপাড়ার জায়গাটা যখন মেরিন ড্রাইভ থেকে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে এই রকমের কিছু কিছু দোলনা সাজানো আছে, কিছু কিছু দোলনা সাজানো আছে, মানুষ বসে দোল খাচ্ছে, ঠিক আছে? এই দোলনাগুলো আর এই যে আপনার এই যে পিছনে এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো দেখলেই বুঝবেন যে সোনাপাড়ায় আছে। আর এই যে দোলনাগুলো, এই দোলনাগুলো ঘন্টা আপনার 30-40 টাকা, ম্যাক্সিমাম 60 টাকা হবে, এর বেশি হবে না, ঠিক আছে? তো আপনারা যদি এখানে আসেন, এখানে খুব ভালো একটা সময় এনজয় করতে পারবেন। তারপর কিছুক্ষণ দোল খেলাম, যেটা ছিল অমায়িক। সাপু, তোমার নাম কি? শারমিন আমার নাম। শারমিন, তুমি কি করো এখানে? এইগুলোকে মানে দেখাশোনা কি তোমরাই? না, আমি ছবি তুলে দিই, এখানে মানুষ আছে।
আর এই ছবি তুলে দাও, আর আপনি দেখলাম একটু আগে ভিডিও করে দাও, আর কি করো? ছবি তুলে ভিডিও করে দিই আর মানুষ আমাকে খুশি করে যাই যে তাই আর পড়াশোনা? মদাসে পুরো করি। আমার বাবা নেই, বাবা সাগর মাছ ধরতে গিয়ে মারা গেছে। তোর ফ্যামিলি বিষয়ে জিজ্ঞেস করলাম, ইয়ে করলাম, মানে আসলে কি বলবো, মানে কিছু বলার নাই আর কি, আপনারা তো দেখলেনি শুনলেনি। এইভাবেই তোমাদের জীবিকা ইয়ে হয়। আম্মু আপনাকে ভালো লাগছে তোমার? ও আপনার কিউট না? আপনার এইমাত্র ওই দোলনায় দোল খেয়েই এখন আমি চলে যাচ্ছি ওই নৌকাগুলোর কাছে। আর আমার পিছনের ভিউটা হয়েছে এইটা, আর এই জায়গার থেকে ভিউটা হয়েছে এইটা। উফ, সেই ফিলিংস, সেই আপনারা যদি আসেন ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে কেমন মজা লাগে এখানে ঘুরতে। আর একটা ব্যাপার হচ্ছে, এই নৌকাগুলো মনে হয়, এই নৌকাগুলোর নাম মনে হয় সাম্পান নৌকা। মাছ ধরা নৌকা ঠিক আছে, বাট এই নৌকাগুলোর নাম মনে হয় সাম্পান নৌকা। আর গাইস, এই বীজটার নাম হলো আপনার সোনাপাড়া বীজ। আর এখন যাচ্ছি আপনার ওই যে লোকগুলো দেখা যাচ্ছে মাছ ধরতেছে, ঠিক আছে, আমরা আঞ্চলিক ভাষায় ওইটাকে ঝাঁকি জাল বলি। ওই ঝাঁকি জাল দিয়ে আমরা কি মাছ ধরে আসলে ওইটা দেখবো আর কি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে সকালে যখন পাটুয়া টেক বিচে যাই তখন ওই জায়গায় দেখলাম একজন জেলে মাছ ধরছে। তারপর যখন ইনানি নেভি জেটি ব্রিজ বিচে যাই ওই জায়গায়ও দেখি 2 জন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে। আর এখন সোনাপাড়া বিচেও এসেও দেখি বেশ কয়েকজন জেলে এখানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে। ওনাদের একজনের সাথে কথা বলে জানতে পারলাম সাগরে ভাটার সময় ওনারা ভাটা মাছ ধরছে। এখনই মনে হয় জাল মারবে, আমি শুয়ে বলতে পারতেছি না। জাল মারলে দেখবো যে কি মাছ ধরেন যাত্রা। জেলে ভাইকে দেখলেন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে, মানে আঞ্চলিক ভাষা আমরা এটাকে ঝাঁকি জালে বলি আর কি। তো আসলে এমনি ধরুন যে খেপটা দিল, ঠিক আছে, খেপে কোনো মাছ ওঠে নাই, ঠিক আছে, ওনারা আর কি ভাটা মাছ ধরে, ভাটার সময় খেপটা মিস করলো আর কি, মাছ পায় নাই। আপনার এই সোনাপাড়া বিচে, ঠিক আছে, আসলে খুব ভালো লাগে, কারণ এই পাশে দোল খাওয়ার জায়গা, এই পাশে সমুদ্র, আপনার এই পাশে মাছ ধরা ট্রলারগুলো রাখা আছে, সে আসতেছে, ছবি তুলছে, কী করতেছে, কোনো প্রবলেম নাই। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটার মজাটা কেমন। সো গাইস, দেখুন কি পরিমাণ লাল কাঁকড়া, মানে শব্দ করতে পারছি না, মানে সামনে যদি যাই যেতে গেলেই ওরা গর্তের ভিতরে ঢুকে পড়ে, এই কারণে সামনে যেতে পারতেছি না। আমার সামনে দেখুন কত পরিমাণে কতগুলো লাল কাঁকড়া, এই দেখুন কি পরিমাণ লাল কাঁকড়া, এই শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। আমি আপনাদের দূর থেকে ক্যামেরা জুম করে দেখাচ্ছি, ওই গর্তে ঢুকে যাচ্ছে, এই সামনে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে, এটা দৌড় দিয়ে দেখাই। সোনাপাড়া বীজ থেকে মানে উঠবো, মানে চলে যাবো আর কি, তখনই দেখলাম যে এরকম লাল কাঁকড়া দৌড়াচ্ছে। তো ওদের ধরা যায় না সহজে। এই যে আপনার এই যে গর্তগুলো আমার পাশে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই গর্তগুলোর ভিতরে ওরা চলে যায়, মানে খুব দ্রুত সময় দেয় না আর কি, খুব দ্রুত সময় দেন, আপনার গর্তগুলোর ভিতরে খুব দ্রুত চলে যায়, তাই ধরতে পারি না। যদি একটা ধরতে পারতাম তাহলে আর আপনাদের দেখাতে পারতাম। সো গাইস, সোনাপাড়া ব্রিজ ঘোরা শেষ, এখন আপনার দেখি আর কোথায় কোন বিচে যাওয়া যায়। সামনে আছে আপনার আবার হিমছড়ি ওইদিকে, আমার হাতে বাঁ দিকে। সো চলুন আর কিছুক্ষণ আপনাদের সাথে এক্সপ্লোর করি। কিন্তু এই বীজটা অনেক সুন্দর লাগছিল, এত পরিমাণ ঢেউ, এত পরিমাণ বাতাস, সেই ভালো লাগছিল। সকাল সকালে একটু বৃষ্টি ছিল,
সকাল সকাল একটু মেঘ বৃষ্টি ছিল, তো মেঘ বৃষ্টি থাকলেও এখন ভালো লাগছে, কারণ রোদ আছে আকাশে। রোদ না থাকলে আপনার ওই রকম ভালো লাগে না ঘুরতে। সোনাপাড়া বিচ থেকে এখন চলে আসছে আপনার এই কাঁকড়া বিচে। এই তো আমার হাতের ঠিক এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে কাঁকড়া বিচে এখন যাবো আমরা। এখন কাঁকড়া বিচে যাবো, ওই সামনে আপনার কাঁকড়া বিচের সামনে। আর এটা হচ্ছে কাঁকড়া ব্রিজ, ঠিক আছে? এই ব্রিজটা দেখতে আসলে খুবই সুন্দর। আর আমার পিছনের দিকে আছে আপনার ছোটো ছোটো একটা পাহাড়। কাঁকড়া ব্রিজ এর থেকে নামার পরেই দেখবেন দুই পাশে খুবই সুন্দর ঝাউ গাছ এবং মাঝখান থেকে বিচে যাওয়ার জন্য সুন্দর রাস্তা। ঝাউ গাছগুলো সুন্দর করে একেবারে সারিবদ্ধভাবে সাজিয়ে গুছিয়ে লাগানো। কক্সবাজারের প্রতিটা বিচের মতোই কাঁকড়া অথবা ফানফেস্ট বিচটিও অনেক সুন্দর, যেটা বলার কোনো ভাষা নেই। অনেকে এই বিচটাকে কাঁকড়া বিচ, আবার কেউ কেউ এই বিচটাকে ফানফেস্ট বিচ বলেও থাকে। এই বিচের প্রধান আকর্ষণ হলো প্যারাসাইলিং করা। তো গাইস, এই মতো প্যারাসেলিং এর টিকিট কাটলাম আর কি, 3000 টাকা। 3 থেকে 7 মিনিট ওখানে ঘুরাইবে, আর দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। সো ফার্স্ট টাইম করতে যাচ্ছি, জানি না কেমন অ্যাডভেঞ্চার হয় আর কি। আমি খুবই এক্সাইটেড। সো সবাই দোয়া করবেন। আমি ফার্স্ট টাইম জীবনে প্যারাসেলিং করতে যাইতেছি। প্যারাসেলিং করতে যাইতেছি, ভুল ক্রমে মিস্টেক করে প্যারাসাইলিং হয়ে ফেলেছি, ঠিক আছে? তো আমি এখন প্যারাসেলিং করতে যাচ্ছি, এই বরিশালী ভাষা দিয়ে শুদ্ধ ভাষায় ট্রান্সফার করে যাচ্ছি। সো গাইস, এখন আমি প্যারাসেলিং করতে যাচ্ছি। তো বন্ধুরা, প্যারাসেলিংয়ের ভুটটা আমার মাথায় হঠাৎ চাপে, কোনো প্ল্যানিংই ছিল না। যাই হোক, আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম। তো যারা প্যারাসেলিংয়ের ক্রু এখানে, তারা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল শূন্যের উপর কী কী করা লাগবে। আর গাইস, আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার প্যারাসেলিংয়ের ভিডিওটি আনকাট দেখতে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আনকাট ভিডিওটি আপলোড করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সো গাইস, আমি আছি এখন অনেক উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফার্স্ট টাইম গাইস, জীবনে ফার্স্ট প্যারাসেলিং করতেছি। আর আমার উপরের ভিউটা যদি আপনাদেরকে দেখাই ঘুরাইয়া, দেখেন ওই আমাকে নিয়ে টেনে যাচ্ছে। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সত্যি কথা বলতে, আল্লাহ এই দুনিয়াটা অনেক সুন্দরভাবে বানাইছে। যদি আপনারা না ঘুরেন তখন কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর করে এই দুনিয়াটা বানাইছে, ঠিক আছে? যদি আপনারা কখনো না ঘুরেন, মানে কখনোই বুঝতে পারবেন না যে এই দুনিয়াটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে, ঠিক আছে? সবাই ওই পাশে আছে আমার, আর আমি এই পাশে। আমার এই বাম পাশে সমুদ্র, পাশাপাশি বাম পাশে পাহাড়, আর ডান পাশে সমুদ্র। যদি আপনারা দেখেন, ও ও ভয় করতেছে। মৃত্যুর ভয় তো সবারই আছে আর কি। ও আমার পা দেখেন, ওই আমার শ্যাডো। ও লাইফে একটা অ্যাডভেঞ্চার পূর্ণ হলো আর কি, লাইফে একটা অ্যাডভেঞ্চার পূর্ণ হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ওই পাশে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে ভাই। নামার সিস্টেম হচ্ছে যে লাল কাপড়ে দেখতে পাচ্ছেন, দুই হাত দিয়ে টান দিতে হবে আপনার। আমার এক হাতে গোপুরো ক্যামেরা। ওরে ভাই, অনেক শক্ত করে টান দিয়ে রাখছি, অনেক। ও সেই অ্যাডভেঞ্চার সেই। তো যাই হোক বন্ধুরা, যেহেতু এটা আমার প্রথমবার প্যারাসেলিং করা, প্রথম অভিজ্ঞতা, তো সেহেতু কিছুটা উপরে বসে ভয় করছিল, কিন্তু ভয়ের চাইতে আমি আনন্দ করছিলাম বেশি। লিটারালি আমি ওখানে বসে ফাইজলামি করতেছিলাম আর কি। যাই হোক, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি নিচে নেমে আসি সহি সালামতে, আলহামদুলিল্লাহ। প্যারাসেলিং করে আপনার অনুভূতি কেমন?
সেই অ্যাডভেঞ্চার, সেই ভাই সেই, মানে উপরটা দেখতে এত সুন্দর লাগছিল, অস্থির অস্থির। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।